আসসালামু আলাইকুম। স্বপনসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স অথবা আমরা বলতে পারি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর দ্বিতীয় ক্লাসে সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখার চেষ্টা করব, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় এটা নিয়ে আমরা কথা বলবো। আসলে আমাদের পরীক্ষায় বিশেষ করে মাধ্যমিক স্তর থেকে শুরু করে উচ্চ স্তর অর্থাৎ উচ্চ শিক্ষার স্তর কলেজ লেভেল এবং অনেক জব পরীক্ষায় এই প্রশ্নগুলো চলে আসে। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ টু আমরা ইন্টারোগেটিভ দেখব, অর্থাৎ অ্যাসার্টিভ হাবোধক বাক্যকে কীভাবে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করা যায়। তো শুরুতেই আমি একটা সেন্টেন্স লিখতেছি। ফর এক্সাম্পল আমি লিখতেছি যে আই অ্যাম এ লার্নার, LEAR লার NER লার্নার, এটা নাম্বার 1। নাম্বার 2, আই অ্যাম নট এ লার্নার। প্রথম যে সেন্টেন্স বা প্রথম যে বাক্যটিতে বলা হচ্ছে যে আমি একজন শিক্ষার্থী, আর দ্বিতীয় নম্বর যে সেন্টেন্স বা বাক্যে বলা হচ্ছে আই অ্যাম নট এ লার্নার, অর্থাৎ আমি একজন শিক্ষার্থী নই। পরীক্ষায় যদি এটা আসে এবং এটাকে যদি বলা হয় এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করো, ইন্টারোগেটিভ করো, আবার এটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলা হয় ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে যদি রূপান্তর করতে বলা হয় তাহলে আমরা কীভাবে ইন্টারোগেটিভ করব। তো আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তর করব, আমাদের বেসিক বা মূল কিছু বিষয়ের উপরে আমাদের লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে ভার্বের উপরে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমাদের যে বি ভার্বগুলো আছে আমরা সবাই জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং কিছু সেমি অক্সিলারি ভার্ব আছে বা মডাল অক্সিলারি ভার্ব, যেটাই আমরা বলি না কেন, এগুলো আমাদের জানতে হবে। এগুলোর শর্ট ফর্ম অর্থাৎ কন্ট্রাকশনগুলো আমাদের জানতে হবে। শর্ট ফর্মগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা জানি যে এর সঙ্গে যখন আমরা নট যুক্ত করি তখন আমরা কি ব্যবহার করি, AIN অ্যাপোস্ট্রফি T, ain't, অথবা আমরা আরেকটা লিখতে পারি aren't। তাহলে এটা হচ্ছে অ্যাম নটের নেগেটিভ ফর্ম। এভাবে আমাদের হ্যাভের সঙ্গে যখন আমরা নট যুক্ত করি তখন কি হয়, হ্যাভ লেখে N, T, অর্থাৎ এটাকে অ্যাপোস্ট্রফি বলে, N অ্যাপোস্ট্রফি T। তো এরকম করে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো আমাদের জানতে হবে। তো আমাদের মনে রাখতে হবে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয় তাহলে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এই সেন্টেন্সটা থাকে তাহলে এটাকে অবশ্যই আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করে ইন্টারোগেটিভ করতে হবে, অর্থাৎ ভার্বের সঙ্গে নট ফর্ম যুক্ত করে সামনে আনতে হবে। আর যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, নেগেটিভ সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয় শুধু নট বাদ দিয়ে ভার্বটা শুধু সামনে আনলেই সেটা কিন্তু হয়ে যাবে। তবে মনে রাখতে হবে শেষে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে শুধু অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, কিন্তু যখন মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে। যখন আমি প্রিন্সিপাল ভার্বের কথা বলবো, যেমন একটা ছোট একটা উদাহরণ দিচ্ছি, যেমন প্লে একটা হচ্ছে মূল ভার্ব, এটার পরিবর্তে আমাদের ডু নিয়ে কাজ করতে হবে। এখন প্লের শেষে যদি আমরা এস যুক্ত পাই তাহলে এখানে আমাদের ডাজ নিয়ে কাজ করতে হবে। আর যদি পাস্ট ফর্ম পেয়ে যাই, প্লেড যদি থাকে তখন আমাদের ডিড নিয়ে কাজ করতে হবে। এগুলো হচ্ছে বেসিক জিনিস আমরা দেখার চেষ্টা করি। তাহলে এখানে আমাদের ভার্বের উপর সর্বোত্তম আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এই ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আমরা বলছি যে অক্সিলারি ভার্ব হলে যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয় তাহলে এই অক্সিলারি ভার্বের নট ফর্ম যুক্ত হয়ে সামনে ব্যবহার করতে হবে। তো আমরা এর সঙ্গে নট ফর্ম যুক্ত করি, তাহলে এর সঙ্গে নট ফর্ম যুক্ত করলে আমরা জানি যে AIN অ্যাপোস্ট্রফি T, ain't, অথবা আমরা লিখতে পারি aren't, ARE অ্যাপোস্ট্রফি T, aren't। তারপরে যেটা আছে অর্থাৎ সাবজেক্ট লিখবো, তারপরে লিখবো যে এ লার্নার, LEAR লার NER লার্নার লিখে শেষে নোট অফ ইন্টারোগেশন দেবো। তাহলে এটা কিভাবে হলো আমাদের লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আমি বলছিলাম যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব থাকে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা রূপান্তর করব তখন ওই অক্সিলারি ভার্বের সঙ্গে আমাদের নট অর্থাৎ কন্ট্রাকশন নট ফর্ম যুক্ত করে সামনে আমাদের ব্যবহার করতে হবে, অর্থাৎ সাবজেক্টের শুরুতে ব্যবহার করতে হবে। তো
তাহলে এখানে এম আছে, এম এর সঙ্গে আমরা নট পেয়ে যাইনি, তাহলে আমরা এম এর সঙ্গে নট যুক্ত করলে আমরা যেটা অ্যান্সার আসে এইন্ট, AIN অ্যাপোস্ট্রফি টি এইন্ট, অথবা আমরা নিতে পারি আর্নট নিতে পারি। তাহলে আমরা এম এর সঙ্গে নট যুক্ত করে এইন্ট বা আর্নট নিলাম, তারপরে সাবজেক্ট যেটা আছে সম্পূর্ণ লিখে শেষে নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক চিহ্ন ব্যবহার করলে হয়ে যাবে। তাহলে বাংলা অর্থ কী হলো যে আমি একজন শিক্ষার্থী, আমি কি একজন শিক্ষার্থী নই? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে মূলত নেগেটিভ ইন্টারোগেটিভ করে এটাকে ইন্টারোগেটিভে রূপান্তর করতে হবে। এবার দ্বিতীয় নম্বর সেন্টেন্সে যাই, এখানে এম এর সঙ্গে আমরা নট পেয়েছি, এটা খুব সহজ ইজি। তাহলে শুধু নট বাদ দিয়ে শুধু অক্সিলারি ভার্বটা সামনে আনবো, অর্থাৎ বি ভার্বটা সামনে আনবো। তাহলে এম আই, তারপরে এখানে লিখবো যে এ লার্নার, ADAR লার্নার লিখে শেষে নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক দেবো। তাহলে যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্সে রূপান্তর করতে বলা হয়, তাহলে অক্সিলারি ভার্বের সঙ্গে নট যুক্ত করে অর্থাৎ সংক্ষিপ্ত ফর্মটা যুক্ত করে আমরা সামনে এটা ব্যবহার করব, আর যা আছে সম্পূর্ণ লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। আর যদি নট থাকে, অক্সিলারি ভার্ব আছে আবার নটও আছে সেন্টেন্সে, শুধু নট বাদ দিয়ে অক্সিলারি ভার্বের সামনে লিখে যা আছে সম্পূর্ণ লিখে শেষে নোট অফ ইন্টারোগেশন প্রশ্ন চিহ্ন দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এবার যদি আমরা দেখি মেইন ভার্ব বা পেন্সিল ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন হি গোজ যে টু ঢাকা, DHAKA ঢাকা, তাহলে সে কোথায় যায়? সে ঢাকায় যায়। এটাকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয় তাহলে আমরা কি করব? তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, এটা যদি সর্বপ্রথম আমাদের ভার্বের উপর লক্ষ্য রাখতে হবে। এখানে গোজটা হচ্ছে পেন্সিল ভার্ব বা মেইন ভার্ব, তার শেষে গোজ শেষে ইয়ে যুক্ত করা হয়েছে, সেজন্য এটার পরিবর্তে আমি বলছিলাম যদি কোনো মূল ভার্ব পাওয়া যায় তাহলে ডু ব্যবহার করে কাজ করতে হবে, আর যদি ভার্বের সঙ্গে এস বা ইএস বা আইএস পাওয়া যায় তখন ডাজ ব্যবহার করে কাজ করতে হবে, আর যদি পাস্ট ফর্ম পাওয়া যায় তখন কি ডিড ব্যবহার করে আমাদের কাজ করতে হবে। তাহলে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করবো। তাহলে এই যে ভার্বের সঙ্গে এস বা ইএস থাকলে আমাদের শুরুতেই কি নেওয়া লাগবে? ডাজ নিতে হবে আমাদের। তাহলে আমরা এখানে ডাজ নিলাম, তারপরে এন অ্যাপোস্ট্রফি টি অর্থাৎ ডাজন্ট, ডাজের সঙ্গে নট ফর্ম করলে এটাকে বলা হয় ডাজন্ট। তারপরে আমরা কি নেব? সাবজেক্ট নেব, তখন আর এস বা ইএস ব্যবহার করা যাবে না, শুধু আমরা এখানে মূল ভার্ব নেব গো, তখন ইএস যুক্ত করা যাবে না। তারপরে টু যেটা আছে সেটাই আমরা লিখব ঢাকা, লেখার পর শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন অর্থাৎ কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আরেকটা আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করি, 4 নম্বর, যেমন আই লার্নড, LEARNT, আই লার্নড ইংলিশ, আমি ইংলিশ শিখেছিলাম। এটা একটা সেন্টেন্স দেওয়া আছে, এটাকে যদি বলা হয় যে ইন্টারোগেটিভ করো, তাহলে এটার আনসার যেটা হবে, আমি সর্বপ্রথম ভার্বের প্রতি লক্ষ্য রাখবো। তাহলে এটা ভার্বের পাস্ট ফর্ম, আর পাস্ট ফর্ম থাকলে আমরা দেখার চেষ্টা করছি যদি কোনো ভার্ব পাস্ট ফর্ম হয় তখন আমাদের কি ডিড নিয়ে কাজ করতে হবে। তাহলে যেহেতু এটা পাস্ট ফর্মে আছে তাহলে আমি এখানে কি ডিড নেব, ডিডের পরে এখানে নাবোধক করে দেবো, তাহলে ডিডেন্ট, তারপর কি দেওয়া সাবজেক্ট নেব আই, আর এটার প্রেজেন্ট ফর্ম করবো, প্রেজেন্ট ফর্ম করলে হবে কি লার্ন, তখন আর টি যুক্ত করে পাস্ট ফর্ম এখানে ব্যবহার করার প্রয়োজন হবে না, শুধু প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবেন লার্ন। তারপরে আমরা কি লিখবো? ইংলিশ লিখবো, ENGLISS, ইংলিশ লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন দেবো। তাহলে যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যদি মূল ভার্ব পাওয়া যায় আর ভার্বের শেষে এস বা ইএস পাওয়া যায় তখন ডাজ নিয়ে আমাদের কাজ করতে হবে, আর যদি পাস্ট ফর্ম পাই তখন আমাদেরকে ডিড নিয়ে কাজ করতে হবে। তবে মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ করে অর্থাৎ ডাজের সঙ্গে এন কমা টি অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি কমা টি যুক্ত করে কাজ করতে হবে। আর যদি নাবোধক সেন্টেন্স পাওয়া যায় তখন আমাদের কি হবে, এটা একটা বিষয়। যদি আমরা নাবোধক কোনো সেন্টেন্স পেয়ে যাই তখন আমরা শুধু কি করব? আমরা শুধু ভার্বটাই নেব। আমি এটা মিশিয়ে দিচ্ছি, আমরা একটু নাবোধক সেন্টেন্স দিয়ে একটু উদাহরণ দেখার চেষ্টা করি, যেটা প্রিন্সিপাল ভার্বের। যেমন একটা সেন্টেন্স দেওয়া হলো যে হি ডিড নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করেনি। এটাকে যদি আমরা যদি এটাকে ইন্টিগ্রেটিভ করি অর্থাৎ এটাকে আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তর করব, তাহলে আমাদের যেটা দেখতে হবে আমরা ভার্বের প্রতি লক্ষ্য রাখবো। এটা হচ্ছে ভার্ব, এই ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর ডুটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো আমরা লক্ষ্য করবো এই প্রথম ভার্ব নিয়ে কাজ করার। তো ভার্বের পরে আমরা এখানে কি নট পেয়েছি, নটটা আমরা কি করবো? বাদ দেবো। তাহলে অ্যান্সার হবে প্রথম অক্ষরটা অবশ্যই আপনারা জানেন বড় হাতের লিখতে হয়। তাহলে ডিড, সাবজেক্ট নেবো কি হি, তারপরে নট বাদ দেবো, তাহলে ডিড হি, তারপরে লিখবো যে ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করেছিল। তাহলে হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে আমি যেটা লক্ষ্য করলাম যদি নট থাকে নট বাদ দিই শুধু কি বি ভার্বটা বা অক্সিলারিটা সাবজেক্টের শুরুতেই ব্যবহার করবেন, যা আছে সম্পূর্ণ লিখবেন, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলেই কিন্তু আনসার হয়ে গেল। তো তাহলে আমরা যেটা দেখলাম যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় আমরা মূলত প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের নিয়মগুলো দেখলাম। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম দেখতে যাচ্ছি, আমরা সবাই একটু দেখি যে এভরিবডি, EVERY, এভরি BODY, এভরিবডি
যে ওয়ান্টস, WANTS, ওয়ান্টস মানি, MONEY, তাহলে সবাই অথবা প্রত্যেকে কি চায়, অর্থ চায়। এটাকে আমাদের কি করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের রূপান্তর করতে হবে। তাহলে এই সেন্টেন্সটা বা এই বাক্যটিকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব, তাহলে আমাদের নিয়মে একটা আছে, যদি কোনো সেন্টেন্সের শুরুতেই যদি আমরা এভরিবডি, এভরিওয়ান, EVERY, এভরিওয়ান, অথবা যদি অল পাই, হ্যাঁ এভরিবডি এভরিওয়ান যদি অল পাওয়া যায়, তাহলে এটাকে ইন্টারোগেটিভ করার সময় আমরা যখন এই প্রকার সেন্টেন্স বাক্যকে ইন্টারোগেটিভ করব, তাহলে শুরুতেই আমাদের নিতে হবে হু, আমরা নেব কি ডাজন্ট, হু ডাজন্ট, অথবা আমরা নিতে পারি কি ডিডেন্ট, অথবা আমরা নিতে পারি কি ডোন্ট। তারপরে কি নেব, মেইন ভার্ব, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, তারপরে যা আছে সম্পর্কে শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা নিয়মটা হচ্ছে, যদি কোনো সেন্টেন্স বা বাক্যের শুরুতে যদি এভরিবডি, এভরিওয়ান বা অল পাওয়া যায়, তাহলে ওই প্রকার বা ওই ধরনের বাক্যকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়, তাহলে শুরুতে নেব হু ডাজ নট, অথবা আমরা নিতে পারি কি ডিডেন্ট, অথবা কি ডোন্ট। মনে রাখবো ডাজন্ট, ডিডন্ট বা ডোন্ট যেটাই লিখি না কেন, তারপর যে ভার্বটা আসবে সেটা অবশ্যই ভার্বের বেস ফর্ম, আর যা আছে সম্পূর্ণ লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন। তো আমরা এই সেন্টেন্সটিতে লক্ষ্য করি, তাহলে এখানে এভরিবডির পর ওয়ান্টসের শেষে আমরা কি পেলাম, এস। সেজন্য আমাদের যখন এটা অ্যান্সার করবো, তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে কি নেব হু, তারপরে আমরা নেব কি ডাজন্ট, হু ডাজন্ট। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে ডাজন্ট কেন হলো, এখানে তো ডিডন্ট হওয়ার কথা ছিল, ডোন্ট হওয়ার কথা ছিল। তো এটা খেয়াল রাখবেন, যখন মূল ভার্ব এভরিবডি, এভরিওয়ান, অলের পর যখন মূল ভার্বের শেষে এস, ইএস অথবা আইএস পেয়ে যাবেন, তখন আপনি নেবেন হু ডাজন্ট। আর যদি এভরিবডি, এভরিওয়ান, অলের পর যখন মূল ভার্বের শেষে এস বা ইএস বা আইএস না থাকে, শুধু ভার্বের বেস ফর্ম থাকে, তখন নেবেন কি ডোন্ট। আর যদি এটা পাস্ট ফর্ম পান, ভার্বটা যদি পাস্ট ফর্ম পেয়ে যান, তখন আপনাদের ব্যবহার করতে হবে কি ডিড নট, অর্থাৎ ডিডন্ট ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু ভার্বের সঙ্গে এস পেয়ে গেছি, তাহলে আমরা নেব কি ডাজন্ট। তাহলে এ হু ডাজন্ট, তারপরে এটা প্রেজেন্ট ফর্ম লিখে দেবো যে ওয়ান্ট, হু ডাজন্ট ওয়ান্ট, তারপরে আমরা মানি লিখে শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ কোশ্চেন মার্কটা ব্যবহার করব। তাহলে বাংলা অর্থ কি হলো, যে সবাই কে অর্থ চায়, আর এটা প্রশ্নবোধকের বাংলা অর্থ হচ্ছে কে অর্থ চায় না, তার মানে সবাই অর্থই চায়। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি, আরেকটা এক্সাম্পল দিলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। যেমন আমরা যদি বলি যে EVERY, এভরিওয়ান, যে কি এভরিওয়ান লাইকড, LIKED, লাইকড ইট, সবাই এটাকে পছন্দ করছিল। এটাকে কি বলবো, আমরা ইন্টারোগেটিভ করব। যখন এটাকে আমরা ইন্টারোগেটিভ করব, তখন আমরা এভরিওয়ান শুরুতেই পেয়ে গেছি, তারপরে ভার্বের শেষে আমরা পাস্ট ফর্ম পেয়ে গেছি, অর্থাৎ ইডি আছে, তাহলে বুঝতে হবে এটা কি পাস্ট ফর্মের ভার্ব। তো আমরা এবার এটাকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে যাই, তাহলে শুরুতে নিয়ম অনুযায়ী আমাদের বলছে হু, আমাদের হু, তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা আমাদের নিতে হবে, হয় আমরা ডাজন্ট নেব, নতুবা ডিডন্ট, অথবা কি নেব ডোন্ট। তা এটা কীভাবে বাছাই করব, যে এখানে যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে, তা আমি পূর্বেই কিন্তু বলছি যদি মূল ভার্ব থাকে, মূল ভার্বের পরিবর্তে ডু নিয়ে আমাদের কাজ করতে হবে, আর যদি মূল ভার্বের শেষে এস, ইএস, আইএস থাকে, তাহলে ডাজ নিয়ে আমাদের কাজ করতে হবে, আর যে পাস্ট ফর্ম থাকে তখন আমাদের ডিড নিয়ে কাজ করতে হবে। যেহেতু লাইকড পাস্ট ফর্ম আছে, তাহলে আমাদের এখানে ডিডেন্ট ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথমে কি নেব, হু নেব, তারপরে আমরা নিয়ম অনুযায়ী কী বসাবো, ডিডেন্ট, হু ডিডেন্ট, তারপরে এটি তখন প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম করতে হবে। তাহলে আমরা এখানে ব্যবহার করব কি লাইক, তাহলে হু ডিডন্ট লাইক ইট লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তাহলে বাংলা অর্থ হলো যে সবাই কি করে এটা পছন্দ করেছিল। তাহলে কে এটা পছন্দ করে নাই, হু ডিডন্ট লাইক ইট, কে এটা পছন্দ করে নাই, তার মানে সবাই এটা পছন্দ করেছিল। তাহলে যে বিষয়টা আমরা পার্থক্য লক্ষ্য করতে পারছি, যদি ভার্বের শেষে এস, ইএস, আইএস থাকে, তাহলে আমরা নেব কি ডাজন্ট, হুর পর ডাজন্ট, আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা নেব কি ডিডেন্ট। এইভাবে তাহলে যতগুলো সেন্টেন্স আসবে ততগুলো সেন্টেন্স আমরা অ্যান্সার করতে পারবো। তো আমরা আরেকটা নিয়মের দিকে চলে যাই, আরেকটা রুলের দিকে আমরা চলে যাই। তাহলে আমি এটা মিশিয়ে দিচ্ছি। এবার আমরা একটা বিশেষ নিয়ম দেখব, এটা খুব মজার নিয়ম, সেটা হচ্ছে নোবডি, NOBODY, নোবডি, নান, NONE, নান, এবং কি নো ওয়ান। যদি কোনো সেন্টেন্সের শুরুতেই এইগুলো আমরা পেয়ে যাই এবং এই সেন্টেন্সগুলোকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়, যেমন একটা আমরা উদাহরণ দেখতেছি, যেমন বলছে নোবডি, BODY, নোবডি, যে লাইকস, LIKES, লাইকস হিম, অর্থাৎ কেউ তাকে পছন্দ করে না, এটাকে আমাদের কি করতে হবে, ইন্টারোগেটিভ। তাহলে এটা খুব সহজ এবং ইজি। তাহলে নোবডি না নো ওয়ান এর পরিবর্তে শুধু আমরা ব্যবহার করব কি হু, তারপরে যা আছে সম্পূর্ণ লিখে শেষে কি
প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব, তাহলে হয়ে যাবে এটা ইন্টারোগেটিভ। তাহলে এখানে নোবডি আছে, এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে নোবডির পরিবর্তে শুরুতে আমাকে নিতে হবে কি হু নিলাম, তারপর যা আছে সেটাই আমি লিখবো, আর কোনো পরিবর্তন হবে না। হয়ে গেল। তাহলে হু লাইকস হিম মানে কে তাকে পছন্দ, হু লাইকস হিম মানে কি কে তাকে পছন্দ করে, অর্থাৎ নোবডি লাইকস হিম মানে কেউ তাকে পছন্দ করে না। তাহলে যে নিয়মটা আমরা বুঝলাম, যদি কোনো সেন্সের শুরুতে নোবডি নান নো ওয়ান পাওয়া যায় তাহলে নোবডি নান নো ওয়ান এর পরিবর্তে আমরা হু ব্যবহার করব, তারপর যা আছে সম্পূর্ণ লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন দেবো। তাহলে এটা খুবই ইজি। তো এগুলো আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ডিয়ার লার্নার্স, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি নাথিং বাটের নিয়ম দেখব। নাথিং বাট এটা প্রায় পরীক্ষায় চলে আসে। তো যদি কোনো সেন্টেন্সে আমরা নাথিং বাট পেয়ে যাই তখন সেটাকে ইন্টিগ্রেটিভ করার সময় আমাদের হোয়াট দিয়ে কাজ করতে হবে। হোয়াটের পর আমরা কী নেব, ভার্ব নেব, তারপর কী নেব আমরা সাবজেক্ট, তারপরে যা আছে সম্পূর্ণ লেগে শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবো। তবে মনে রাখবো নাথিংটা বাক্য থেকে কী যাবে, উঠে যাবে। যেমন একটু উদাহরণ দেখি, এখানে উদাহরণে বলা আছে যে আওয়ার লাইফ LIFE লাইফ ইজ নাথিং NOTHING নাথিং বাট এ ওয়ার, অর্থাৎ আমাদের জীবনটা যুদ্ধ ছাড়াই কিছু নয়। তাহলে এটাকে আমরা কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তর করার সময় নিয়ম অনুযায়ী প্রথমে আমরা কি নেব, হোয়াট নেব। বলা আছে নাথিং বাট যদি কোনো সেন্টেন্সে পাওয়া যায় তাহলে আমরা প্রথমে কি নেব, হোয়াট। হোয়াটের পর ভার্ব নেব কি আমাদের এখানে ইজ, তাহলে আমি এখানে নেব কি ইজ, তাহলে হোয়াট ইজ। তারপরে সাবজেক্ট হচ্ছে কি আওয়ার লাইফ, এটা আমাদের ব্যবহার করতে হবে আওয়ার লাইফ। তখন আমি নাথিংটা কি করব, সেন্টেন্স থেকে আমি এটা কি বাদ দিয়ে দেবো, তারপরে কি লিখবো বাট, তারপরে এ ওয়ার, এটা লিখে শেষে আমি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তাহলে আমাদের জীবনটা যে হোয়াট ইজ আওয়ার লাইফ বাট ওয়ার, আমাদের জীবনটা যুদ্ধ ছাড়াই কিছু নয়। তো এই ছিল আজকের টিউটোরিয়াল বা আজকের ক্লাস। আমরা যেটা দেখলাম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তবে আমাদের বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, এগুলো বিভিন্ন পরীক্ষা আসে। এরপরে আমার যে ক্লাসটা আসবে আমরা যেটা দেখব চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ টু আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স, কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সকে রূপান্তর করা যায়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং আমাকে জানাবেন, সেই অনুযায়ী আমি টিউটোরিয়াল তৈরি করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।